অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মোকবার। রাষ্ট্রীয় নীতি মেনে চলার ঘোষণা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় দাবি তেল আবিবের। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের শোকের ছায়া। বাংলাদেশ সহ বিশ্ব নেতাদের শোক। ইরানে 5 দিনের জাতীয় শোক। বিকল্প জীবিকা নির্ধারণের আগে অটোরিকশা বন্ধ ঠিক হয়নি। মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী পণ্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর তদারকির নির্দেশ। এবং বিলাসী জীবনযাপনে বাড়ছে এসির ব্যবহার। নির্গত তাপে পরিবেশের নেতিবাচক প্রভাব। সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। ইরানের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 50 দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর দেয়া বক্তব্যে প্রয়াত প্রেসিডেন্টের নীতি মেনে চলার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মোকবার। এদিকে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আর দেশটির বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যুতে ইরানের প্রতি ইসরায়েলি মনোভাবে কোনো প্রভাব ফেলবে না, কারণ ইরানের নীতি নির্ধারণ করে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ, ভারত, রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ হাসান নামি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট রাইসি সহ 9 জনের মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ, ভারত, রাশিয়া, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশের বিশ্ব নেতারা। প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে স্থানীয় সময় রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ 9 জন। তেহরান টাইমস সহ ইরানের বিভিন্ন পত্রপত্রিকা জানায়, ফেরার পথে ঘন কুয়াশা ও অন্ধকারে পতিত হয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তারা মারা যান। এদিকে দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। একজন অসাধারণ সাহসী ও দূরদর্শী নেতা ছিলেন ইব্রাহিম রাইসি। ছিলেন ইরানের 8ম প্রেসিডেন্ট। একাধারে দক্ষ রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। ইসরায়েলে নজিরবিহীন হামলার ঘটনাও তার সিদ্ধান্তের ফল। ইব্রাহিম রাইসির কর্মময় জীবনের কথা জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইব্রাহিম রাইসি ইরানের 8ম প্রেসিডেন্ট। তিনি একাধারে রাজনীতিবিদ ও বিচারক। রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। 3 বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপ-চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
2021 সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। জীবিকার উৎস নির্ধারণ না করে অটোরিকশা বন্ধ করাটা যৌক্তিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিপরিষদ সভায় এমন কথা জানান তিনি। অটোরিকশা চলাচলে নীতিমালা করার নির্দেশনাও দেন তিনি। এটি বড় নির্দিষ্ট গতিসীমা মেনে স্থানীয় সড়কে চলতে পারবে বলেও জানান তিনি। এ সময় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকির নির্দেশনাও দেন সরকার প্রধান। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এ নিয়ে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। অ্যাপোস্টিল কনভেনশন 1961 এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার বিষয় তিনি বলেন, অটোরিকশা বন্ধের ব্যাপারটি প্রধানমন্ত্রীকে জানানো হয়নি। বিকল্প আয়ের উৎস নির্ধারণ করে এটি বন্ধ করা অযৌক্তিক বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বাহনটি প্রধান সড়কে না চালানো এবং নির্দিষ্ট গতি মানা সহ বিভিন্ন বিষয়েও নির্দেশনা দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না। বাজারে পর্যাপ্ত মজুদের পরও কিছু পণ্যের দাম বেশি, এটি কঠোরভাবে নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খুব কঠোরভাবে যেন বাজার নিয়ন্ত্রণটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে $1,00,000 মার্কিন। 2 বছর পর পর এই পুরস্কার ঘোষিত হবে। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক, $1,00,000 মার্কিন সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নিম্ন আয়ের মানুষের কষ্ট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অপরাধী হিসেবে বিএনপি নেতারা কারাগারে আছেন বলেও জানান কাদের। রেজা খানের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ইসলাম প্রসারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান তুলে ধরেন। জিয়া ও খালেদা জিয়া আলেম ওলামাদের সামনে শুধু মূল্য ঝুলিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত, মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামদি করত। খালেদা জিয়াও মূলা ঝুলিয়ে রেখেছিল, মূলা ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার কথা জানান। বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। অপরাধী হিসেবে বিএনপির নেতারা কারাগারে আছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অগ্নিসন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাইরে শুধু ফিডার রোডে চলাচল করতে পারলেও দেশের অতি গুরুত্বপূর্ণ 22 মহাসড়কে অটোরিকশা চলতে পারবে না। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকবে, ফিডার রোডে চলবে। রেজা খান, মোহনা সংবাদ,
ঢাকা। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে দ্বিতীয় দিনেও ভোগান্তিতে পড়ে নগরবাসী। যাত্রাবাড়ি, ড্যামরা ও মুগদা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো চালক। এতে চরম দুর্ভোগে পড়েন স্বল্প দূরত্বের যাত্রীরা। তবে রাজধানীতে অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রীর ঘোষণায় স্বস্তি ফেরে নগরবাসীর। সরকারের লুটপাটের কারণে দেশের মানুষ আজ নিপীড়িত ও নির্যাতিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে অংশ নিয়ে রিজভী অভিযোগ করেন, উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করছে সরকার। যারা দুবেলা খেতে পারছে না তাদের উপর সরকার স্টিম রোলার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। আজও এদেশের মানুষ নিপীড়িত, আজও এদেশের মানুষ নির্যাতিত, আজও এদেশের মানুষ একবেলা খাবার জন্য তার প্রাণান্তকর পরিশ্রম করতে হয়। আমাদের গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের আহার, মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার, সেই অধিকার আন্দোলনের প্রেরণার পতাকা। আমরা সেই পতাকা ধরেই এগিয়ে চলব। গত কয়েক বছর ধরেই শীতাতপ নিয়ন্ত্রিত পণ্যের ব্যবহার বেড়েছে রাজধানী ঢাকাতে। কারো কারো মতে এই শহরে যেমন বস্তিবাসীর সংখ্যা বাড়ছে, তেমনি একটি বড় অংশের ভোগ বিলাসিতার নগরীতেও পরিণত হয়েছে ঢাকা, যার অভিঘাত পড়ছে পরিবেশের উপর। যার বড় প্রমাণ হয়ে এসেছে এবারের প্রচণ্ড তাপপ্রবাহ আর হিট অ্যালার্ট। ধীরে ধীরে যা রাজধানীকে করে তুলছে বসবাসের অযোগ্য। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব দেখুন। জাদুর শহর, প্রাণের শহর এই ঢাকা পরিণত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শহরেও। 2022 সালে 3,30,000 আর 2023 সালে এসি বিক্রি হয়েছে 5,30,000। আর চলতি বছরে ভেঙে যাবে অতীতের সব রেকর্ড। তীব্র গরমের কারণে এবার বাসাবাড়িতেও বেড়েছে চাহিদা। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে প্রতি বছর গড়ে এসির চাহিদা বাড়ছে 15 থেকে 20% হারে, পরিমাণে যা 75 থেকে 80,000 ইউনিট। প্রয়োজনীয় জিনিস, কারণ যে হারে গরম পড়ছে এই হারে এসি ছাড়া থাকা সম্ভব না। দেশীয় পণ্যগুলাও কিন্তু সাপ্লাই দিয়ে আমাদের করতে পারতেছে না, মার্কেটটাকে কভার করতে পারতেছে না। যারা সাধারণ পাবলিক, যারা গরমে সহ্য করতে পারে না, অন্য কিছু কেনাকাটা না করে এটাই করছে। 2021 সাল থেকে বিবিএস এসি ব্যবহারের জরিপ শুরু করে। প্রতিষ্ঠানটি জানায় 2021 সালে এসি ব্যবহার করত 1.60% পরিবার। 2022 সালে এসে তা দাঁড়ায় 1.74%। বর্তমানে 2.28% পরিবারে অন্তত একটি এসি আছে বলে জানায় প্রতিষ্ঠানটি। শীতাতপ নিয়ন্ত্রিত এই পণ্যের ব্যবহার যতটা না অর্থনৈতিক ভূমিকা রাখছে, তার চাইতে কয়েকগুণ বেশি ক্ষতিকর প্রভাব ফেলছে পরিবেশে। এখন আমরা কিন্তু এয়ার কন্ডিশন লাগানোটাকে একটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিসাবেও দেখছি, যে একটি গ্রামে কতটা এয়ার কন্ডিশন হচ্ছে, সুতরাং সেই গ্রামটা এখন সবচেয়ে বেশি উন্নত। এটা তা হওয়া ঠিক নয়, বরং এটা তো দেখার কথা যে ওই গ্রামটা কতটা সবুজ আছে, সেটা তত বেশি উন্নত। প্রতিটি 1 টন এসি ঘন্টায় 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট তাপ বাতাসে ছড়ায়। তাই এই পণ্যের অধিক ব্যবহার নিয়ে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের সিস্টেম আমাদেরকে এইটাকে ডিসকারেজ করে নাই, এনকারেজ করেছে। ফলে আমি যেহেতু ভোগবাদী মানুষ এবং আমার সামর্থ্য আছে, আমি তো ভোগবাদীর দিকে যাচ্ছি। তা আমার ঘরকে শীতল রাখার জন্য বাইরে আমি এয়ার কন্ডিশন দিয়ে বাইরে ছাড়ছি, আর ওই আদর্শ যে 40 ডিগ্রি সেলসিয়াস সেটা এখন 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওই 5 ডিগ্রি তো আমি বাড়ালাম। অপরদিকে অবকাঠামো নির্মাণে শীত প্রধান দেশের নীতি অনুসরণ করাকেও দায়ী মনে করছেন বুয়েটের এই নগর পরিকল্পনাবিদ। বিদেশি আর্কিটেক্ট দ্বারা প্রভাবিত হচ্ছে, বরং আমাদের কালচারাল কনটেক্সটে, আমাদের এনভায়রনমেন্টাল কনটেক্সটে যেরকম যে আমরা যদি খনার বচনে দেখি যে বলা হচ্ছে দক্ষিণমুখী ঘর তৈরি করো, বিল্ডিংয়ের প্রতিটা ফ্লাইট, আমরা যদি পুরনো বাড়িগুলি দেখি সেগুলি প্রায় 10 থেকে 12 ফিট উঁচু বিল্ডিং, আর সেখানে আমরা আজকাল বিল্ডিং করতেছে আর 8 থেকে 9 ফিট। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় এবারও চাহিদা বেড়েছে 20 থেকে 30% পর্যন্ত। 2 ব্রিটিশ থার্মাল ইউনিট তাপ এই আধা লিটার পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিতে পারে, অথচ 1 টন এসি প্রতি ঘন্টায় 12,000 থার্মাল ইউনিট তাপ বাতাসে ছড়ায়। মানবসৃষ্ট এই কারণটিও কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং সব কাজে ঢাকা কেন্দ্রিকতা পরিহার করতে পারলে এর কার্যকর সমাধান মিলতে পারে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে আগামীকাল 157টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিস থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ভোট হবে ইভিএম ও ব্যালট পেপারে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের 2 দিন অর্থাৎ 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। চালকের মুখোশে ডাকাতি ও নারীদের সম্ভ্রমহানিতে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ডাকাতি করতে গিয়ে এই চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের 2500-এ এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। তারা প্রায় 1 বছরের অধিক কাল ধরে এই সকল ধরনের কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই এর কাজে তারা লিপ্ত ছিল। বরিশালে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। নগরীর 9টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। এর আগে স্কুলের 450 জন শিক্ষার্থীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 40 জন বিজয়ীকে সনদ দেওয়া হয়। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যই বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি চালু করেছে। খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো কিছু করবে বলে আশা করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিব ও মাহমুদুল্লাহ থাকায় দল অনেকটাই নির্ভর থাকবে। কাজীবাপ্পুর রিপোর্ট। টি-20 বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স আহামরি কিছু নয়। 8 বিশ্বকাপে জয় মাত্র 9টিতে। তারপরও কোটি কোটি ক্রিকেট প্রেমীর মতো স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করে তারপর মনে হয় সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। এক প্রশ্নের জবাবে 2 সিনিয়র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। রিয়াদের ফিরে আসা তো খেলতেছেই, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে রিয়াদ এরকমই খেলতো। অবশ্যই আমি চিন্তা করছি এই 2টার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা 2টাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে কোনো মন্তব্য করেননি সাবেক এই অধিনায়ক। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি, শুনেছি, সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি, কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি। কাজীবাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কাবাডি। আগামী 26 মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার 4র্থ আসর। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার 12টি দল অংশ নেবে। বিদেশি দল ঢাকায় আসতে শুরু করবে 23 মে থেকে, ফাইনাল হবে 3রা জুন। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সদস্য জনাব মাস্টার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মোকবার। রাষ্ট্রীয় নীতি মেনে চলার ঘোষণা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় দাবি তেল আবিবের। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইসলাম মুসলিম বিশ্বে শোকের ছায়া। বাংলাদেশ সহ বিশ্ব নেতাদের শোক। ইরানে 5 দিনের জাতীয় শোক। বিকল্প জীবিকা নির্ধারণের আগে অটোরিকশা বন্ধ ঠিক হয়নি। মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী। পণ্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর তদারকির নির্দেশ। এবং বিলাসী জীবনযাপনে বাড়ছে এসির ব্যবহার। নির্গত তাপে পরিবেশে নেতিবাচক প্রভাব। সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।